সকালেই সমন্বয়কদের উপর হামলা করল বিএনপি। যুদ্ধের ডাক দিতে পারেন প্রধান সমন্বয়করা। কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হঠাৎ করে আজিজুল হকের ছেলেরা, বুটেক্সের আজিজুল হকের ছেলেরা আমাদের হলে যায় উড়ুতুরু ঢিলাঢিলি শুরু করে এবং দেশি অস্ত্র চাকু দ্বারা আমাদেরকে আঘাত করে নির্বিচারে, এবং আমাদের ছেলেরা ওইখানে আছে, আমাদের হলের ছেলেরা ওইখানে আছে। কলেজের শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভরতদের উপর হামলা করে, এমনকি এই অংশটার নাম ছাত্রদল হিসাবে কিন্তু স্টুডেন্টদের মুখ থেকে আসছে। এরকম যদি চলে তাহলে এগুলো কোন দিকে যাবে? ছাত্রদের এই সকল আচরণে ছাত্রলীগের যে বদনাম ছিল সেটা এখন সুনাম হয়ে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, এই বক্তব্যটি হচ্ছে নতুন সিসি AMM নাসিরউদ্দিন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ছাত্র সমন্বয়কদের উপর হামলা করেছে ছাত্রদল, এমনই কথা বলতেছেন সেই সমন্বয়করা। দর্শক শ্রোতা, একটা বিষয়কে কেন্দ্র করে ছাত্র সমন্বয়করা একটা হাসপাতালের সামনে বিক্ষোভ করতেছিল। হঠাৎ করেই আরেক পক্ষ থেকে ছাত্ররা এসে তাদের উপর বেধড়কভাবে পেটায়, তাদের উপর হামলা চালায়। দর্শক শ্রোতা, তারা এখন দাবি করতেছে যে তাদের উপর হামলা করেছে বিএনপি ছাত্রদল। দর্শক শ্রোতা, সমন্বয়কদের বেধড়কভাবে পিটিয়েছে, তারা অনেকেই গুরুতর আহত হয়েছেন, অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। দর্শক শ্রোতা, তাদের উপর হামলা কেন করলো বিএনপি, কেন তাদের উপর ছাত্রদল হামলা করলো তারা জানতে চায়। দর্শক শ্রোতা, সমন্বয়করা কঠিন অ্যাকশনে যাচ্ছেন। এই কথা শোনার পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় নতুন একটা সিদ্ধান্ত নিতে পারেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এমন দৃশ্য যখন মানুষ দেখে তখন মানুষের মধ্যে ক্ষুব্ধ একটা মেন্টালিটি তৈরি হয়। তবে প্রত্যেকটা দল বা যারা এই কলেজের শিক্ষার্থীরা আছেন তাদের দাবিগুলো তাদের কাছে যৌক্তিক হলেও আজকে যে দৃশ্য সারা বাংলাদেশ দেখেছে, এমন দৃশ্য আসলে সরকার কিভাবে কন্ট্রোল করবে? সমন্বয়কদের মধ্যে যারা উপদেষ্টা পরিষদে আছেন অথবা যারা বড় পর্যায়ে আছেন তাদেরকেও কিন্তু এখানে নানানভাবে বক্তব্যের আওতায় আনা হয়েছে যে তোমরা কি দেখছো না? এখন সমন্বয়করা আসলে কার পক্ষ নিবে? সব যখন ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো তারা সমন্বয়ক। এখন যার পক্ষে তাদের বক্তব্য আসবে তাদের কাছে ভালো লাগবে, আর যাদের পক্ষে আসবে না তারাই মুহূর্তে বলে ওঠে 1 2 3 4 সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, নানান স্লোগানে সমন্বয়করা কিন্তু এই মুহূর্তে একটু টেনশনে আছেন। কারণ ছোট্ট একটা ঘটনা বড় আকার ধারণ করেছে। আজকে প্রথমবারের মতন এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর 37টা কলেজ একত্রিত হয়ে সারা ঢাকা শহরকে কাঁপাই দিছে। এখন ঘটনার প্রেক্ষাপটটা আসলে কোনখান থেকে শুরু হলো? শিক্ষার্থীরা বলছে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে DMRC কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে এই হাসপাতালের সামনে বুধবার থেকে বিক্ষোভ করছিল DMRC কলেজের শিক্ষার্থীরা। কিন্তু কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভরতদের উপর হামলা করে, এমনকি এই অংশটার নাম ছাত্রদল হিসাবে কিন্তু স্টুডেন্টদের মুখ থেকে আসছে। এই হামলার প্রতিবাদে আজ দুপুরে DMRC কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, নটরডেম কলেজ সহ ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা করে। তো তোমরা কি এই প্রফেশন বাইসা নিছো? এরকম যদি চলে তাহলে এগুলা কোন দিকে যাবে? ছাত্রদের এই সকল আচরণে ছাত্রলীগের যে বদনাম ছিল সেটা এখন সুনাম হয়ে যাচ্ছে যে ভাই ছাত্রলীগ আর খারাপ করছে, কি হাতে ক্ষমতা ছিল তো এগুলা করছে। এখন ছাত্রদের হাতে ক্ষমতা আছে, সাধারণ ছাত্র তারা অসাধারণ হয়ে উঠছে। যারে পছন্দ হচ্ছে না তার বিরুদ্ধে মব জাস্টিস হয়ে যাচ্ছে, যারে পছন্দ হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হচ্ছে, যে কলেজের বিরুদ্ধে পছন্দ হচ্ছে না সেই কলেজে ঢুকা ভাঙচুর চালাচ্ছে। এটা কোনো সিস্টেম হতে পারে না, কিন্তু আজকে এমনটাই ঘটেছে। আর এই ঘটনার পরে যে দুই কলেজে হামলা চালাইছে তারা তো আর বসে বসে আঙ্গুল চষে নাই, তারা পাল্টা হামলা চালাইছে। আর এতে উভয় পক্ষে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় বাংলাদেশের মানুষ আজকে থমকে গিয়েছে, এমনকি টানা সন্ধ্যা পর্যন্ত এই ঘটনাগুলো চলেছে। ইভেন সেখানে পুলিশ সেনাবাহিনীও বিক্ষোভের মুখে পড়েছে, কারণ তারাও ফুললি ফাংশন বা লাঠিচার্জ, টিয়ারশেল এগুলা কিন্তু তারা চালাতে পারে নাই। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন আজ সকালে DMRC এবং আশেপাশের কলেজগুলোতে ন্যাশনাল মেডিকেল কলেজগুলো মিলে তারা ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ করতে গেলে কবি নজরুলের শিক্ষার্থীরা হামলা চালায়। পরে আমরা সমন্বিতভাবে তাদের হামলার জবাবকে প্রতিহত করি। 30 থেকে 35 জন এখন পর্যন্ত আহত হয়েছে। আজকে সেখানে পরীক্ষা ছিল সোহরাওয়ার্দী কলেজে, তো সেই পরীক্ষা বন্ধ হয়েছে। শিক্ষার্থীরা আতঙ্কিত ছিল, বাহির থেকে হামলা ধুমধাম, আমি নিজেও একটু আশ্চর্য হয়েছি এ কেমন অবস্থা দেখলাম। এবং সিসিটিভিতে দেখা গেছে যে গেট ভেঙে ঢুকেছে, ইচ্ছামতো ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, গ্যাস লাইন ছেড়ে দিয়েছে। আর এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে আজকে যে দৃশ্য আমরা দেখলাম, এগুলোকে আমাদের সমন্বয়করা কিভাবে ব্যালেন্স করবে? এখানে আপনার 35টি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আর যাত্রাবাড়ি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রথমে সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে বলেই গণমাধ্যমে এখানে অভিযোগ উঠে এসেছে। আর এখানে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার সহ যানবাহন ভাঙচুর, কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয়েছে এই ঘটনাগুলোর মধ্যে। তো এই আন্দোলনে আজকে সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত, ঢাকা শহরের মানুষ বিরক্ত। কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাজপথে নামা। ভাই দেশে আইন আছে,
অন্তর্বর্তী সরকার আছে নিরপেক্ষ, ছাত্রদের পক্ষেরই সরকার। তো সরকারকে তো কাজ করতে দিতে হবে, প্রশাসনকে কাজ করতে দিতে হবে। এখন প্রশাসনটা মানি না, আমরা নিজেরাই যদি যে মব জাস্টিস করতে চলে যাই, তো মেডিকেল কলেজগুলো যদি বলে যে কালকে থেকে চিকিৎসা বন্ধ, তো তোমার বাবা, দাদা, নানি বা সাধারণ মানুষ একটা অসুস্থ হলে কই যাবে বলেন? বিকল্প কি আমাদের হাতে? এগুলোর একটা সুষ্ঠু সমাধান দরকার। ছাত্রদেরকে সিস্টেমে আনা দরকার। অভিযোগ থাকতে পারে, ঘটনা ঘটতে পারে, বাট সেটার জন্য আইন আছে, আদালত আছে, প্রসিডিং আছে। মনে হচ্ছে যদি কোথাও অভিযোগ করে কাজ হচ্ছে না, সমন্বয়কদের মাধ্যমে প্রয়োজনে কমিউনিকেট করে বিষয়টাকে একটু দ্রুত গতিতে বাড়াও। কিন্তু এইভাবে কোথাও গিয়ে এক কলেজ আরেক কলেজে ভাঙচুর, হামলা, মামলা, এগুলা কি মানে রাষ্ট্র পছন্দ করছে? মানুষ তো এখন এক পর্যায়ে বলেই ফেলছে যে আগেই তো ভালো ছিল মনে হয়। এগুলোকে বাহাবা দেওয়ার কিছু না, এগুলা এই অর্জনকে ম্লান করে দিচ্ছে। বারবার বলছি, ধৈর্যশীল হতে হবে। আর যারা নেতৃত্ব দিচ্ছেন, ওই ছাত্রলীগের কেন্দ্রীয় কমান্ডিং যেমন সারা বাংলাদেশের ছাত্রলীগকে মানে কন্ট্রোল করতে পারে নাই, আপনাদেরও একই অবস্থা হয়ে যাচ্ছে। কমান্ড করতে হবে, ব্যালেন্স রাখতে হবে। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, এই বক্তব্যটি হচ্ছে নতুন সিইসি AMM নাসিরউদ্দিন। তিনি সহ তার টিম, 4 জনের যে টিম, তারা শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর তিনি সাংবাদিকদেরকে এই কথা বলেছেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে চান। এখন পর্যন্ত বিভিন্ন অনলাইন পত্রিকা তার খবর প্রকাশ করতে শুরু করেছে, টেলিভিশন স্ক্রল দিয়েছে যে তারা শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি আজকে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। তারপর পরই সিইসি বক্তব্য দিয়েছেন গণমাধ্যমকে। তার মূল কথা হলো যে আমাদের নিয়ত সহি, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন। এখানেও কোনো নির্বাচনের তারিখ উনি জানেন না, ওনার জানার কথাও না। আর চ্যানেল 24 বলছেন যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। তো মোটামুটি আসলে যখনই কোনো নির্বাচন কমিশন হয় তখন মানুষ আশায় বুক বাঁধে। যেমন এর আগে হাবিবুল আওয়াল, অনেকে বলছিল যে না, তিনি ঠিক আছে, প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ তার প্রতি আস্থা রেখেছিলেন, বলছেন যে না, একদম সঠিক লোক নির্বাচিত হয়েছে। কিন্তু না, নানা মাঝে মধ্যে একটু ধূম্রজাল তৈরি করেছেন। মাঝে মধ্যে মনে হচ্ছে যে না, তিনি আগের যে KM নুরুল হুদার মতন সেই 2018 জঘন্য নির্বাচন করবেন না, বা তার আগে যিনি ছিলেন তার মতন করবেন না, অর্থাৎ 14, 18 এরকম নির্বাচন করবেন না, 2024-এর নির্বাচন করবেন না হাবিবুল আওয়াল। তিনি যেহেতু একজন CSP অফিসার ছিলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তুলনামূলকভাবে সবাই আস্থা পেয়েছিল এবং তিনি মাঝে মধ্যে সেরকম আস্থার কথাও শোনাতেন। কিন্তু আস্তে আস্তে যখন EVM এর দিকে ঝুঁকে গেল, যে কেনাকাটার দিকে ব্যস্ত হয়ে গেলেন, এবং যখন দেখা গেল যে না, তিনি বলছেন যে এই নির্বাচনই ঠিক, এর ছাড়া তার কিছু করার নাই, এবং দফায় দফায় বিদেশিরা তার সাথে বৈঠক করলো, তখনও কিছুটা আশাবাদ আসলো। কিন্তু পরে ওই সরকারের নির্ধারিত যে ছক, সেই ছকেই নির্বাচন করলেন, এবং আবার সেই নির্বাচনের পর পার্সেন্টেজটা হঠাৎ করে ঘুমাইছিলেন, তারপরে বলে দিলেন, প্রথমে ঘুমানোর আগে এক কথা বললেন, ঘুমের থেকে উঠে তিনি বলে দিলেন একটা বিশাল অঙ্কের পার্সেন্টেজ তিনি দেখাই দিলেন। মানে পুরো একটা জালজালিয়াতির একটা নির্বাচন, সেই নির্বাচনটার একটা বৈধতা তিনি দিয়ে দিলেন। যাই হোক, এটা নিয়ে একটা হতাশা। কিন্তু যখনই নাকি দায়িত্বে এসছেন তখনই কিন্তু এরকম কথাগুলো বলা হচ্ছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আসলে এটা নির্ভর করে রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠানের উপর, এবং ওই সময়ের রাজনৈতিক ব্যবস্থাটা কেমন। এখন যদি করাপ্ট প্রশাসন হয়, পুলিশ হয়, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে কি সম্ভব? সারা দেশব্যাপী নির্বাচনটা করে তো হচ্ছে প্রশাসন করে, তখন ওরা হচ্ছে নির্বাচন কমিশনের আওতায় আসে বা ডেপুটেশন আসে সাময়িককালের জন্য। কিন্তু মূলত তো তারা DCSP, ডিসির হচ্ছে রিটার্নিং অফিসার। তো যখনই রিটার্নিং অফিসার কয়দিনের জন্য, ওই নির্বাচনের সময় পর্যন্ত, যখন এটা শেষ হয়ে যায় তখনই তারা ডিসি বা রিটার্নিং অফিসার যখন নির্বাচনে কাজে থাকেন তখন রিটার্নিং অফিসার, আবার যখন তিনি তার পদে বসেন তখন তিনি ডিসি। আর ডিসিরা হচ্ছে পার্ট অফ গভর্নমেন্ট বলা যায়। ফলে ওই গভর্নমেন্ট যদি থাকে নিরপেক্ষ, তখন আসলে তখন সব প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, এই অর্গানগুলোর পক্ষে সুষ্ঠু নির্বাচন করা, নিরপেক্ষ নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচন, যেটি MM নাসিরউদ্দিন আজকে তিনি অভিপ্রায় ব্যক্ত করলেন। এখন তার অভিপ্রায়টা ঠিক আছে, সেটাকে সাপোর্ট করার জন্য তার যে অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানগুলো, তাদেরকে তো প্রস্তুত হইতে হবে। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য, তেমনটা আমরা দেখি না। তত্ত্বাবধায়ক সরকারের আমলেই কেবল তুলনামূলক বলবো যে ভালো দেখা যায়, আর বাকি সময়টা কোনোভাবেই না। দলীয় সরকার যখনই এসছে তখনই কোনো দলীয় সরকারের অধীনে বিরোধী দল জিতেছে বাংলাদেশে, এরকম এটি নজির নেই। একটা দুইটা যদি নজিরও থাকতো তাহলে বলা যেত যে না, ওই সময় তো দলীয় সরকার ছিল, তার অধীনে নির্বাচন আবার নিরপেক্ষ হয়েছে এবং সেই নিরপেক্ষ নির্বাচনে বিরোধী দল জিতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের 52-53 বছরের ইতিহাসে একটি নজিরও খুঁজে পাওয়া যাবে না। বরং তত্ত্বাবধায়ক সরকার আসলে ক্ষমতাসীনরা পরাজিত হয় আর বিরোধীরা জয়ী হয়, সেই উদাহরণ আছে। সুতরাং মানুষ এটাকেই পজিটিভ মনে করতো এবং মনে করতো যে এটাই একটা গ্রহণযোগ্য, যে ক্ষমতাসীনরা
একটা পর্যায়ে এসে ক্ষমতার শেষ মেয়াদে এসে তারা জনপ্রিয়তা হারায়, তখন মানুষ একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় বিরোধী দলকে ভোট দিয়ে তারা নির্বাচন করে। এইভাবেই হয়ে আসছিল, কিন্তু শেখ হাসিনা জানে যে এমনটাই হবে, এই জন্য তিনি একটা পেরেক মেরে দিলেন। পেরেক মানে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না, এরকম একটা পেরেক ঠুকে দিয়ে তিনি চলে গেলেন আবার ব্যাকফুটে, অর্থাৎ আগের সেই ফরম্যাটে। যেই ব্যবস্থার জন্য তার এত আন্দোলন, এত ত্যাগ তিতিক্ষা, সেই ব্যবস্থা ছুঁড়ে ফেলে দিয়ে তিনি আবার দলীয় কাঠামোতে চলে গেলেন, এবং যা হওয়ার তাই। তখন বিরোধী দল তো আর এটার পক্ষে ছিল না, ফলে তারা মেনে নেয়নি, এবং মেনে নেওয়ার মতন বাস্তব অবস্থাও ছিল না। বাট এর মধ্যে নির্বাচন কমিশনে এসছে, নির্বাচন কমিশনে এসে অঙ্গীকার করছে, কিন্তু দেখে যে কোথায় পুলিশ, কোথায় প্রশাসন, সব তো পারচেসড, এবং তারা তাদের নির্দেশিত অবস্থায় তারা নির্বাচন করেছে। এবং নির্বাচন কমিশনগুলো সেভাবেই সাজানো হতো দলীয় লোকজন দিয়ে, যাতে তারা দলীয় সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সহযোগিতা করে। এইরকম একটি পরিস্থিতিতে এখন সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে একটা তো আছে যে রাজনৈতিক কাঠামো যদি নিরপেক্ষ না হয়, তাহলে সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না, বা লেভেল প্লেইং ফিল্ড করা সম্ভব না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যে প্রশ্নের মীমাংসা আসলে নির্বাচন কমিশন দিতে পারবে না, অতীতেও দিতে পারে নাই, এই কমিশনও পারবে না বলে আমার ধারণা, সেটি হচ্ছে সবার অংশগ্রহণ। সবার অংশগ্রহণের মধ্যে ইতিমধ্যে আওয়ামী লীগের কথাটি উচ্চারিত হচ্ছে। আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত। এক পক্ষ বলছেন যে না, কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, কোনো দলকে নির্বাচনের বাইরে রাখা যাবে না, যদি রাখে তাহলে ওই একতরফা নির্বাচনের একটা দায়, সেই দায়টা আবার নতুন সরকারের উপর বা যারা জিতবে তাদের উপর এসে পড়বে, তারা এই দায় নিতে চায় না। আরেকটা পক্ষ মনে করে যে না, এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি একদম ভিন্ন, একটা গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, হাজারো মানুষের রক্ত লেগে আছে এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের হাতে, ফলে তাদের নির্বাচন করার তো দূরের কথা, রাজনীতি করারই অধিকার নেই। এটি নিয়ে একটা দ্বিধা বিভক্তি অবস্থা আছে। এই দ্বিধা বিভক্ত অবস্থার মধ্যে যদি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চায়, বিদেশিদের একটি রোল আছে। তারা এই জাতীয় নির্বাচনকে কিভাবে দেখবে? তারা কি মেনে নেবে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে বলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা? মানবে কি মানবে না? যদি মেনে নেয় তাহলে তো ঠিক আছে, আর যদি না মানে তাহলে পশ্চিমা দেশগুলোর কাছে, এবং সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে বাংলাদেশের পাশেই যে ভারত, তারা এই নির্বাচনটাকে বলবে একপক্ষীয়, একতরফা। অর্থাৎ যেই কালিমাটা পড়েছিল আওয়ামী লীগের গায়ে, সেই কালিমাটা পড়বে নতুন যেই যারা সরকার নির্বাচিত হবে তাদের উপর, এবং বর্তমান অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের উপর। ফলে সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ সামনে এটি, যে নির্বাচন অবাধ নিরপেক্ষ যে হবে, সুষ্ঠু হবে, তার নমুনা কি, তার ফরম্যাট। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। দর্শক শ্রোতা, একটা বিষয়কে কেন্দ্র করে ছাত্ররা একটা হাসপাতালের সামনে বিক্ষোভ করতেছিল। তারা কিছুদিন যাবৎ এই বিক্ষোভ চালিয়ে আসতেছে। হঠাৎ করেই আরেক জায়গা থেকে আবার একদল ছাত্র এসে তাদের উপরে বেধড়কভাবে হামলা চালায়, তাদেরকে আহত করে, তাদেরকে পিটায়। অত্যন্ত গুরুতরভাবে তারা অনেকে আহত হয়। দর্শক শ্রোতা, এই আহতরা দাবি করতেছে যে তাদের উপর এই হামলা করেছেন বিএনপির পক্ষ থেকে, বিএনপির ছাত্রদল তাদের উপর হামলা করেছে। দর্শক শ্রোতা, সেই হামলা আহত হওয়ারা এটাই দাবি করতেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এই তাণ্ডবের পর সমন্বয়করা কিন্তু কঠিন অ্যাকশনে যাচ্ছেন যে বিএনপি তাদের উপর কেন হামলা করলো, তাদের কি এমন দোষ ছিল। দর্শক শ্রোতা, যে কোনো সময় কঠিন অ্যাকশনে যেতে পারেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত। এবং এই কথা সোশ্যাল মিডিয়াতে সারাসারি হওয়ার পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিশেষভাবে রেগে গেছেন। আজকের এই ভিডিওটি দেখে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। তো বেশি কথা আর বলবো না, আজকের এই ভিডিওতে রাজনৈতিক নির্বাচন প্রসঙ্গেও আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য পেলেন। যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।